হেই, কি খবর জনগণ? সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। সো আজকে আমি আসলে আমার জীবনের গল্প বলবো। আমার অ্যাডমিশনের যে লাইফ, সেই গল্পটা আসলে তোমাদেরকে আজকে শোনাবো। আমি বর্তমানে পড়ালেখা করছি বুটেক্সে। প্রায় এখন তো বর্তমানে আছি 4th ইয়ারে। 4th ইয়ারে ফার্স্ট সেমিস্টারও প্রায় শেষের দিকে। কয়দিন পরেই আমি ইন্টার্নি করতে যাব। তো যাই হোক, আমি এই যে ঢাকায় আছি কত প্রায় ৩.৫ থেকে ৩.৫ বছর হবে হয়তোবা। এই যে ৩ থেকে ৩.৫ বছর আমি যে ঢাকায় আছি, আজ পর্যন্ত আমি বুয়েটে ঘুরতেও যাই নাই। জানো? আজ পর্যন্ত আমি বুয়েটে ঘুরতে যাই নাই। ওই লাস্ট গিয়েছিলাম আমি অ্যাডমিশন টেস্ট, তারপর আর কখনো ওইদিকে আমি যাই নাই। খুবই আক্ষেপ, প্রচন্ড কষ্ট, বেদনা, ছ্যাঁকা খাওয়া তোমরা বলতে পারো। যে কারণে আসলে আমি আর ওই জায়গায় যাই নাই। সো আজকে আসলে এই জিনিসটা নিয়েই কথা বলবো। যে আমার অ্যাডমিশনের যে একমাত্র যে ব্যর্থতা, সেই ব্যর্থতা নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সাথে গল্প করব। তো তোমরা দেখবা যে এই ভিডিও করার আইডিয়া আসলে কেন আসলো জানো? অনেক প্ল্যাটফর্মে অনেক ধরনের দেখতেছিলাম যে পডকাস্ট দেখতেছিলাম যে তারা বুয়েট ফার্স্ট, বুয়েট সেকেন্ড, বুয়েট থার্ড এদের নিয়ে বিভিন্ন ভিডিও বানাচ্ছে। তারা কিভাবে পড়ালেখা করেছে, তারা কিরকম পরিশ্রম করেছে। সো আমরা আমাদের যে গল্পগুলো, আমাদের যে স্ট্রাগল, অ্যাডমিশন টাইমের যে স্ট্রাগল, এইগুলো আসলে কেউ না শুনতে চায় না। আমি জানি যে এই ভিডিওতেও খুব বেশি একটা ভিউ হবে না, কারণ সবাই বুয়েট ফার্স্ট, বুয়েট সেকেন্ড এগুলো দেখলে এমনিতেই ভিডিওতে ক্লিক করে, বুঝছো? সো যাই হোক, তারপরও আমার এই ভিডিও বানানো তাদের জন্য যারা আহ কি বলবো, যারা অনেক প্রথমে হয়তো অনেক পিছিয়ে ছিল, চেষ্টা করে করে অনেক কষ্টে হয়তোবা কোনো জায়গায় ভর্তি হতে পারবে, কিংবা আমার যে ভিডিওতে মানে আমার যে অ্যাডমিশনের যে ভুলগুলা, হ্যাঁ, মেইন কথা হচ্ছে এইটা যে আমার যে অ্যাডমিশনের ভুলগুলা, সেই ভুলগুলা তোমাদের জাস্ট শেখাবো। ঠিক আছে? সফলতার গল্পে তো তারা কিভাবে পড়াশোনা করছে এইভাবেই, মানে এইগুলা তোমরা জানতে পারো, তাই না? তো আমার ভিডিওতে আমি তোমাদের জানাবো যে কি কি আসলে করা উচিত না অ্যাডমিশন টাইমে বা আমাদের এইচএসসির টাইমে। ঠিক আছে? তো এই ভিডিওটা আশা করি এইচএসসি 25 যারা অ্যাডমিশন ফেজে পদার্পণ করবা, কিংবা যারা এইচএসসি 27 ব্যাচ আছে, যারা মাত্র আহ, পড়ালেখা শুরু করবা, আর এইচএসসি 26 ব্যাচ যারা মোটামুটি অনেক দিন পার হয়ে গিয়েছে, তারপরও কিছু না কিছু মনে হচ্ছে তোমাদের গ্যাপ আছে, মনে হচ্ছে যে পিছিয়ে পড়েছো। তো তাদের জন্য আসলে এই ভিডিওটা, এই আমার কথাগুলো হয়তো বা কাজে লাগতে পারে, কাজে নাও লাগতে পারে। তো তোমার যদি সময় থাকে এই ভিডিওটা দেখতে পারো। তো প্রথম কথা বলবো, আমি যখন এইচএসসি লাইফ শুরু করেছিলাম তখন কিছু ল্যাকিংস ছিল। ল্যাকিংসটা হচ্ছে আমার টিচার সিলেকশন। আমি হয়তো বা ভুল করেছিলাম। বিষয় হচ্ছে আমি যে জেলা পর্যায়ে ছিলাম, তো আমি একটা পাবনা শহরে ছিলাম, শহরের মধ্যেই ছিলাম। তারপরও আমার কাছে মনে হয়েছে যে ওই টাইমে আহ, আমার মতো করে আসলে আমি কোনো টিচার আসলে পাই নাই। সবাই আসলে কি ভালো ভালো টিচার যারা, তারা বেশিরভাগই ব্যাচে পড়াইতো। আমি আবার ব্যাচে পড়া বুঝতাম না। আবার যে হোম টিউটর নিয়েও আসলে পড়ালেখা করবো, সেই সামর্থ্যটাও ওইভাবে ছিল না আসলে, বুঝছো? তো এইভাবে আমার কি হলো, ফ্রেন্ডদের সাথেই আমরা সবাই মিলে বিভিন্ন স্যারের কাছে যাইতাম, পড়তাম, যাওয়া আসা করতাম, পরীক্ষা দিতাম, ভালো রেজাল্ট করতাম না খুব একটা। এইভাবে আসলে সাইকেলটা চলতেছিল, বুঝছো? পড়ার সিস্টেমও আসলে ভালো মতো বুঝতাম না যে আমাকে এই বই ফলো করতে হবে, এটার পর এটা পড়তে হবে। এই জিনিসগুলোও আসলে তখন খুব একটা বুঝতাম না। তো ফলস্বরূপ কি হলো, ফার্স্ট ইয়ার তো পুরা গ্যাপ গেল। সেকেন্ড ইয়ারে যখন উঠলাম তাও কিছুদিন অনেক গ্যাপ। তারপর আস্তে আস্তে পড়াটা শুরু করেছিলাম। আর প্রথমে যেভাবে আসলে পড়ার যে গাইডলাইন, এই জিনিসটা পেয়েছিলাম একটা বুয়েটের ভাইয়ের কাছে কিছুদিন পরে, জাস্ট কিছুদিন পরে জাস্ট আইডিয়া নিয়েছিলাম যে এইভাবে পড়া উচিত। সো আমি তোমাদেরকে বলবো যে টিচার সিলেকশনের পাশাপাশি তোমরা সবাই একটা মেন্টর সিলেক্ট করো, যে তোমাকে গাইডলাইন দিবে যে এইভাবে এইভাবে পড়তে হবে। বুঝতে পেরেছো? এই গাইডলাইনটা খুব বেশি জরুরি। যে গাইডলাইনটা আমি সেকেন্ড ইয়ারের মাঝামাঝিতে যেয়ে পেয়েছিলাম, তারপর আস্তে আস্তে হ্যাঁ এই বই কিনেছি, এই বই এখান থেকে পড়বো, এই সিরিয়ালে পড়বো, তারপর এই বইটা ধরবো। এভাবে এভাবে ম্যাথস
ম্যাথ, ফিজিক্স এভাবে সলভ করতাম। আরেকটা ভুল যেটা ছিল সেটা হলো আমার ম্যাথ ভাল লাগতো, ফিজিক্স ভাল লাগতো, কিন্তু কেমিস্ট্রি, বায়োলজি এই ২ টা জিনিস ভালো লাগতো না। বায়োলজি তাও আমি টিচারের কাছে পড়তাম। জুওলজি একটা টিচারের কাছে পড়তাম, বোটানি একটা টিচারের কাছে পড়তাম। কিন্তু কেমিস্ট্রি জিনিসটা না কেন জানি আমি আসলে বুঝতামই না। টিচার বাদ দাও। আমি মনে হয় নিজেই আসলে কেমিস্ট্রি বুঝতেই চাইতাম না। বুঝছো? কেন জানি বুঝতাম না। এটা আমার ল্যাকিংস। এটা আসলে মনের একটা ভয় থেকে, বুঝছো? অনেকের থাকে না, অনেকের ফিজিক্সে ভয় থাকে। সে তাকে যতই ফিজিক্স বোঝাও সে কেন জানি বুঝতে চায় না। ঠিক আছে? সো আমারও কেমিস্ট্রির ক্ষেত্রে ওরকম ছিল। বাট এটা কিন্তু আসলে জাস্ট মনের ভয়। ঠিক আছে? আমি যদি প্র্যাকটিস করতাম, আমি যদি একটু বেশি টাইম দিতাম ওটাতে, তাহলে বা হয়তো পারতাম। সো কেমিস্ট্রির এই ল্যাকিংসটা আমি কিন্তু অ্যাডমিশন টাইমে এসে এই জিনিসটা কাটিয়ে উঠতে পারেছি। বুঝছো? তো অ্যাডমিশন টাইমে কি হলো, আমি না এইচএসসি ফার্স্ট ইয়ারে এরকম স্যারদের কাছে দৌড়াদৌড়ি করতাম, বিভিন্ন ব্যাচে পড়তাম। ঠিক আছে? সেকেন্ড ইয়ারে উঠে কিন্তু আর কোনো স্যারের কাছে আমি পড়ি নাই। একদম আমি নিজে নিজে একদম পুরাপুরি বাসায় যত বই কিনা দরকার কিনছি, কিনে নিজে নিজে বাসায় পড়তাম, নিজে নিজে স্টাডি করতাম। কলেজ তো যাইতাম না, সরকারি কলেজ ছিল, এর একটা সুবিধা ছিল, কলেজে যাওয়া লাগতো না। তো বাসায় পুরাটা টাইমে বাসায় পড়তাম। সো কেমিস্ট্রিটা তারপরও আসলে ল্যাকিংস থেকে গিয়েছিল, সেইটা আমি অ্যাডমিশন টাইমে এসে বেসিক পড়া শুরু করেছি কেবল। অ্যাডমিশন এসে কেমিস্ট্রির বেসিক জানা শুরু করছি, যে ও এইটা এইভাবে এই কারণে এটা হচ্ছে। অ্যাডমিশন টাইমে এসে আমি, তো এটা করলে তো আসলে হবে না। ঠিক আছে? সো এই জন্য তোমরা যারা এইচএসসি 26, 27 ব্যাচ আছো, তাদেরকে বলবো যে তারা শুরু করে দাও, পড়ালেখা পুরা দমে শুরু করে দাও। আর এখন থেকেই ভার্সিটি মানে যে লাইনে তুমি প্রিপারেশনটা নিবা, ইঞ্জিনিয়ারিং বলো, মেডিকেল বলো, ওই লাইনের কিছু কিছু জিনিস একটু দেখার চেষ্টা করো। ওই লাইনের পড়াশোনা করার দরকার নাই খুব একটা, জাস্ট ওইগুলা কোয়েশ্চেন প্যাটার্নটা অন্তত তুমি একটু শিখে রাখো, চিনে রাখো, তাহলেই এনাফ। তবে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা, তারা আগে থেকে আসলে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকটা একদম মুখস্থ করে ফেলো। বুঝছো? তাছাড়া কিন্তু অ্যাডমিশন টাইমে আবার ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক নতুন করে করা, কিংবা আমার কোনো ল্যাকিংস থাকলে সেটাকে আবার রিকভার করা খুবই কষ্ট হয়ে যায়। বুঝছো? এই জন্য ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন নেবা তাদেরকে আমি বলবো, তাদেরকে সাজেশন দিব যে তারা এইচএসসি লেভেল থেকেই তোমরা যা যা বই দরকার, ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক বলো, কনসেপ্ট বুক বলো, বিভিন্ন পাবলিকেশনের অ্যাডমিশন গাইডগুলা বলো, জয়কলি বলো, রয়্যাল গাইড বলো, যাই বলো না কেন, কিছু না কিছু নিয়ে কোনো একটা বই নিয়ে প্র্যাকটিস করা শুরু করে দাও। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস করা শুরু করে দাও। অ্যাডভান্স লেভেলে ইঞ্জিনিয়ারিং যেসব কোয়েশ্চেন আছে এগুলোর সাথে পরিচয় হওয়া শুরু করে দাও। তাহলে দেখবা যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা নিলে না, তোমার বোর্ড পরীক্ষা একদম স্মুথ হয়ে যাবে। বোর্ড পরীক্ষাতে কোনো ঝামেলা হবে না। ঠিক আছে? আর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটাও আগেই থাকলাম। সো অ্যাডমিশন ফেজটা হচ্ছে এমন একটা ফেজ যেখানে জাস্ট তুমি রিভাইজ করবা, খালি রিভাইজ করবা। ঠিক আছে? ওই টাইমে জাস্ট প্র্যাকটিস আর প্র্যাকটিস। এক্সট্রা কোনো বেসিক গেইন করা বা আমার এই জায়গায় ল্যাকিংস, খুব বেশি ল্যাকিংস আছে এরকম রাখা কিন্তু যাবে না। বোঝা গেছে? এই জিনিসটা করা যাবে না। সব বেসিক, কিছু না, তুমি জাস্ট একটা ভালো টিচার যদি সিলেক্ট করতে পারো, তাহলে রেগুলার পড়ো, রেগুলার এক্সাম দাও। তুমি এমন টিচার সিলেক্ট করবা যারা রেগুলার কুইজ নেয়। দেখো, আমাদের বাংলাদেশে কিন্তু একটা সেরা প্রতিষ্ঠান আছে, একটা সেরা কলেজ হচ্ছে নটর ডেম কলেজ। তারা কেন আগায় জানো? তোমার কি মনে হয় তাদের সব টিচারই ভালো? না, সব টিচার যে ভালো পড়ায় কিংবা সবার পড়া যে সবাই বোঝে তাও কিন্তু না। বাট তাদের একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক হচ্ছে তারা কুইজ নেয়, অনেক অনেক কুইজ নেয়। বুঝছো? তো বিষয় হচ্ছে তারা যখন অ্যাডমিশন টেস্টে বসে, যে কোয়েশ্চেনগুলো ফেস করে, ওই কোয়েশ্চেনগুলো তারা অনেক আগে থেকে ফেস করে আসতেছে, লাগাতার ফেস করে আসতেছে। সো একটা অবস্টেকল যদি আমি বারবারে পড়ি, মানে একটা বাধার যদি সম্মুখীন আমি বারবার হই, তাহলে কি ওই বাধাটা কিভাবে রিকভার করা যায়, ওই বাধাটা কিভাবে পেরোনো যায়, ওই পদ্ধতি আমার জন্য কি স্মুথ হবে না? ওই পদ্ধতি কিন্তু আমার জন্য স্মুথ হয়ে যাবে। সো যখন ওরা অ্যাডমিশন টেস্টে নতুন কোনো ম্যাথ দেখে বা নতুন
কনসেপ্ট দেখে বা তারা কিন্তু ঘাবড়ায় যায় না। তারা জানে যে ঘুরে ফিরে আমার আগের যে আমরা ম্যাথ করেছি ওটার মতোই চিন্তা ভাবনা করা শুরু করে যে ওটার মতো করি। ইউনিক কোনো ম্যাথ হলেও আগের যে যত ম্যাথ করছে ওইগুলার আইডিয়া কাজে লাগায়। কাজে লাগায় দেখে যে মিলেইছে। বুঝছো? কাজে লাগানোর পরে দেখে যে মিলেই যায়। তো তাদের জন্য ব্যাপারটা আসলে এরকম হয়। বুঝা গেছে? সো এই ছিল আমার। আর আমার যদি আসলে ব্যর্থতার গল্প যেটা বলতে চাচ্ছি সেটা যদি বলি, সত্যি বলতে আমার অনেক ল্যাকিংস ছিল। ল্যাকিংস এর মধ্যে একটা হচ্ছে প্রত্যেকটা বিষয়ের মধ্যে ভারসাম্য ছিল না। এর ফলে যেটা হলো ১ম এ কি পরীক্ষা দিয়েছিলাম? মনে হয় এমআইএসটি তে পরীক্ষা দিয়েছিলাম। এমআইএসটি তে আমার কোনো সিরিয়ালই আসে নাই। বিইউপি তেও আমার কোনো সিরিয়াল আসে নাই, বুঝছো? তারপরও আমি হচ্ছে আসলে ঘাবড়াই যাই নাই। আমি ভাবছিলাম যে হ্যাঁ, এমআইএসটি, বিওপি আ বিওপি তো ভার্সিটিতে আমার যেহেতু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, তাহলে ইঞ্জিনিয়ারিং এ হয়তোবা চুয়েট, ওয়েট, কুয়েট, বুটেক্সে হয়তোবা হয়ে যাবে, বুয়েটেও হইতে পারে। বাট আমার বুয়েটের একটা আশা ছিল। কারণ আমি শেষ পর্যায়ে এত ভালো আমার প্রিপারেশন ছিল, আমি এমন কোনো জিনিস ছিল না যেটা আমি আসলে পারতাম না। মানে সবই পারতাম আসলে। ফিজিক্সের কনসেপ্ট তো আমার অনেক ভালো ছিল। ম্যাথও পারতাম মোটামুটি। ইভেন আমি বুয়েট প্রিলি যখন পাস করছি, প্রিলি আমি যে পাস করব এটা আমি আগে থেকেই জানতাম। কারণ আমার ম্যাথ একদম প্রিলিতে যে ম্যাথগুলো এসেছিল একদম মুখস্থ আমি জাস্ট বসাই দিছি। আমি ম্যাথ করিও নাই মনে হয়। ঠিক আছে? বাট রিটেন এ যে এই জিনিসটা হয়তোবা ঝামেলা হইছে। ঝামেলার একটা কারণ ছিল যে ওই যে আমরা হচ্ছে এইচএসসি 2020 ব্যাচ তো আমরা আসলে অফলাইনে খুব বেশি পরীক্ষা দেওয়ার আমার পার্সোনালি আমার খুব বেশি পরীক্ষা দেওয়া হয়েছিল না। যার ফলে আসলে এটা আমার জন্য দরকার ছিল। অনেকের জন্য দরকার নাও হইতে পারে। অনেকে খুব বেশি পরীক্ষা না দিয়েও ভালো জায়গায় যাইতে পারে। বাট আমার জন্য এটা দরকার ছিল যে আমি একটু বেশি, বেশি পরীক্ষা দিতে পারলে হয়তোবা খুব ভালো হইত। যাই হোক, তারপরেও আমার সব কনসেপ্ট আমার ভালো মতো আয়ত্ত ছিল। আমি সব ধরনের ম্যাথই আমি সলভ করতে পারতাম। যাই হোক, রিটেনে কোনো একটা কারণে হইল না। সো আমি তো আবার মানে আর্কিটেকচার পরীক্ষাও দিয়েছিলাম। ড্রইং ভালো পারতাম। বাট আমাদের টাইমে না ড্রইং খুবই অদ্ভুত কিছু কোয়েশ্চেন এসেছিল। যেগুলো আসলে আমার উচিত ছিল কোর্স করা। বাট আমি আসলে আর্কিটেকচারের এক্সট্রা করে কোর্স করি নাই। যার ফলে আমি ওই জিনিসগুলা পারি না। আমরা মানে ইউনিভার্সিটি লেভেলে একটা কোর্স থাকে ইঞ্জিনিয়ারিং ড্রইং। সো ওই কোর্স রিলেটেড যে জিনিসগুলো ছিল না, ওইগুলো আমাদের তখন অ্যাডমিশন এসেছিল। তো আমি তো ভার্সিটিতে ভর্তি হওয়ার পর এগুলো জানতে পারছি। বুঝছো? বাট যারা কোর্স করে না তারা আগে থেকে এটা জানতো। সো এটা একটা ভুল ডিসিশন ছিল। ঠিক আছে? যে আমি আর্কিটেকচারে কোনো কোর্স করি নাই। সো যাই হোক তারপরে আমি রুয়েট আর্কিটেকচারে অনেক পরে মানে সব জায়গায় আমার ছিল জাস্ট ওয়েটিং লিস্ট, বুঝছো? আমার ঢাবিতেও ১ম এ হয়েছিল না। আমার ইভেন আমি গুচ্ছতেও এত বাজে মার্ক পাইছি আমি চিন্তাও করতে পারি না। কেন যেন আমার বাজে মার্ক পাইছি, বুঝছো? দেখো প্রিপারেশন ছিল, সবকিছুই ছিল। তারপরও পরীক্ষার হলে যেয়ে কি যেন হইতো, জানি না কি যেন হইতো, মার্কস খুব বেশি তুলতে পারতাম না। ঠিক আছে? তো যাই হোক বুটেক্সে পরীক্ষা দিলাম। বুটেক্সে পরীক্ষা মোটামুটি ভালো ছিল। তারপরেও ওয়েটিং লিস্টে ছিলাম। মানে ওয়েটিং লিস্টে বুটেক্সে একদম লাস্টে ছিলাম। বুঝছো? পরিশ্রম যে কম করেছি তা না। আমি দৈনিক প্রায় অ্যাডমিশন টাইমে ১০ ঘন্টা করে ১০ থেকে ১২ ঘন্টা মানে সলিড ১০ ঘন্টা পড়তাম। একদম সলিড। ঠিক আছে? অনেকে বলে ১৪ ঘন্টা পড়ে, ১৩ ঘন্টা পড়ে। ওদের মাঝে, মাঝে হয়তোবা ব্রেক নেয়। বাট আমি সলিড ১০ ঘন্টা পড়তাম। বুঝছো? আর ব্রেক টেক সহ ওরকম ১২ ঘন্টা হয়ে যেত আরকি। বাট আমি সলিড ৯ থেকে ১০ ঘন্টা মাস্ট পড়তাম। পরিশ্রম তো কম করি নাই আসলে। ঠিক আছে? কিছু ল্যাকিংস ছিল। তারপরেও ওগুলো রিকভার করেছি। তারপরেও একটা আশা ছিল যে হ্যাঁ, আমার বুয়েটে হয়তোবা হবে। আ মানে এত পড়াশোনা করেছি, বুঝছো? এত কনসেপ্ট এতভাবে পড়েছি। হলো না তারপরও। সো এখন আপাতত আছি বুটেক্সে। সো এটা নিয়ে আসলে সুখে থাকতে হবে এখন। কি করার? সো আমি না ঢাকায় এসে আর ওইদিকে আমি যাই নাই, বুঝছো? বুয়েটের ওই জায়গাতে আমি যাই নাই। ঢাকা ভার্সিটিতে অনেক ঘোরাঘুরি করছি কিন্তু বুয়েটে আর কখনো যাই না। আমার মানে গেলেই হয়তোবা আমি ইমোশনাল হয়ে যাবো এরকম একটা বিষয়। ঠিক আছে? সো তোমাদের উদ্দেশ্যে এইটাই কথা যে তোমাদের যার যেটা ইচ্ছা, যেখানে পড়ার ইচ্ছা, যদি বুয়েটে পড়ার ইচ্ছা একদম পাকাপোক্ত থাকে যে আমার বুয়েটেই পড়তে হবে, তাহলে কিন্তু খুব ভালো রকমের প্রিপারেশন নিতে হবে। কোনো দিকে ডাইভার্ট হওয়া যাবে না, ডিস্ট্রাক্টেড হওয়া যাবে না। বুঝছো? ১ম এ আমি তো যে পরীক্ষাগুলা দিলাম,
প্রথমে পরীক্ষা সেগুলাতে এমআইএসটি দিলাম, বিওপি দিলাম, জাহাঙ্গীরনগর দিয়েছিলাম, ঢাকা ভার্সিটি দিয়েছিলাম। আমি ইভেন সব জায়গায় পরীক্ষা দিয়েছিলাম, বুঝছো? সব জায়গায় পরীক্ষা দিয়েছিলাম। বাট ওই যে সব জায়গায় ওয়েটিং, ওয়েটিং, ওয়েটিং। সো বিষয় হচ্ছে মেধা, পরিশ্রম এই ২ টা থাকলেও মাঝে, মাঝে আরেকটা জিনিস আসলে লাগে, সেটা হচ্ছে ভাগ্য। বুঝছো? ভাগ্য জিনিসটা আসলে লাগবেই, মাস্ট। তোমার যেখানে রিজিক আছে, রিজিক তোমার, তুমি ওই জায়গায় যেয়েই পড়বা। ঠিক আছে? তুমি ওই জায়গাতেই আল্টিমেটলি তোমার ডেস্টিনেশন ওই জায়গাতেই হবে। সো যাই হোক, আপাতত বুটেক্সে পড়াশোনা করছি। ভালোই লাগতেছে, খারাপ না। বুটেক্স লাইফ ভালো, খারাপ না। ঠিক আছে? বুটেক্সে হয়তোবা অনেক প্রশাসনিক অনেক কিছু দুর্বলতা থাকতে পারে। তারপর আসলে এই নিশ্চয়তা আছে যে আমরা অন্যান্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির থেকে আগে আসলে জব পাবো। এই নিশ্চয়তা আছে। বুঝছো? আমাদের কখনো বেকার থাকতে হয় না। ভালো একটা জায়গা। তো যাই হোক, অনেকে একটা ভিডিও দেখলাম যে বুয়েটের একজন তোমার পডকাস্টে থার্ড হয়েছে মনে হয়, সে বলতিছে যে ও নাকি পরীক্ষার আগের রাতে অ্যানিমে দেখছে। একজন বলতিছে যে আমি পরীক্ষার আগে সারাদিন ঘুমাইছি। তো এগুলো আসলে আমার কাছে মনে হচ্ছে যে কাইন্ড অফ চাপাবাজ কথাবার্তা টাইপের, বুঝছো? এগুলা শুনে আসলে হাসি পাচ্ছে। এগুলা শুনে আসলে হাসিও না, আসলে মন খারাপই লাগতেছে এখন যে মানুষ কি আসলেও এত কম পরিশ্রম করেও বুয়েটে চান্স পেয়ে যায়? যেখানে আমি এত কষ্ট করেছি। লিটারেলি আমি মনে হয় আ একেকটা সাবজেক্টে ৪-৫ টা করে রাইটারের বই পড়ছি। বুঝছো? তারপর কোয়েশ্চেন ব্যাংক ছিল, ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক ছিল, মেডিকেল কোয়েশ্চেন ব্যাংক ছিল। আমি সবই পড়ছি। তারপরেও দেখতাম যে সব জায়গায় কি ওয়েটিং লিস্টে, এবং লাস্টে এমন হয়েছিল যে অ্যাডমিশন সিজনের শেষের দিকে চলে আসছি। কোথাও তো আমাকে এখনো ডাকে নাই। আমি এখনো নিশ্চিত হতে পারতেছি না যে আমি এই জায়গায় ভর্তি হতে পারবো। কি হলো, আমি অনেক তারপর এমন, এমন জায়গায় পরীক্ষা দিচ্ছিলাম যেখানে আমি আসলে পরীক্ষা দিব আমি নিজেও ভাবি নাই। আমি বিভিন্ন কলেজগুলাতে পরীক্ষা দিচ্ছিলাম। ইঞ্জিনিয়ারিং যে কলেজ, টেক্সটাইল কলেজ, ইভেন আমি লাস্টে যে এত হতাশ হয়ে গিয়েছি যে জাতীয় ভার্সিটির ফর্মও তুলছিলাম আমার টাইমে। বুঝছো? আমার টাইমে তো আর পরীক্ষা হতো না জাতীয় ভার্সিটির, ফর্ম তুললেই হয়ে যেত। তো জাতীয় ভার্সিটিতে আমি ফর্ম তুলেছিলাম। ফিজিক্সে আমি ভর্তি হয়ে গিয়েছিলাম, বুঝছো? মানে লাস্টে আমার মানে সিচুয়েশন এমন ছিল, এত লো পর্যায়ে ছিল আমার সিচুয়েশন। তো যাই হোক, সেখান থেকে বুটেক্সে আসতে পারলাম। এটা আসলে একটা ভাগ্য, কারণ বুটেক্সে ওইবার সিরিয়াল এত দূরে গিয়েছিল, সাধারণত এত সিরিয়াল যায় না ওয়েটিং লিস্ট থেকে। তো আমি আসলে কি বলবো, সত্যি কথা বলে এগুলো বলা উচিত না, তারপরও মানে অ্যাডমিশন টাইমে প্রচুর আসলে ইবাদত করতাম, নামাজ কালাম পড়তাম প্রচুর। তাহাজ্জুদ তো কখনোই মিস যেত না। সো তাহাজ্জুদে আমি আসলে অনেক দোয়া করছিলাম যে যেন আল্লাহ আমার অন্তত বুটেক্সে হয়ে যায়, কারণ বুয়েটের পরে বুটেক্সই ছিল আমার সেকেন্ড চয়েস, বুঝছো? সো যাই হোক, হয়তো বা আল্লাহ মনের কথাটাই রাখছে আমার। তাহাজ্জুদ পড়াটা হয়তো আমার কাজে লাগছে। সো যাই হোক, এই হচ্ছে বিষয় ছিল যে আসলে আল্টিমেটলি ভাগ্য জিনিসটাই তোমার লাস্টে কাজে লাগবে, বুঝছো? সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। জাস্ট অনেক হয়তো বা বিচ্ছিন্নভাবে কথাবার্তা বললাম, কারণ আমি আসলে একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম আজকে। ঠিক আছে? যে সবার এই ভিডিও দেখতেছিলাম, পডকাস্ট দেখতেছিলাম যে যারা ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে। এসব জায়গায় তো আসলে আমরা এখন আর যাইতে পারবো না। আমাদের নিয়ে আসলে কেউ পডকাস্ট বানাবে না, বুঝছো? আমরা তো কাইন্ড অফ ব্যর্থই, তাই না? বুয়েটে যেহেতু চান্স পাই নাই, ঢাবিতে যেহেতু চান্স পাই না, আমরা কাইন্ড অফ ব্যর্থ। সো যাই হোক, টুকটাক একটু মনের কথাটা জাস্ট বললাম। জানি না তোমাদের কেমন লাগছে। তো আজকের ভিডিওটা জাস্ট এই পর্যন্তই। তো আমি আসলে যেটা চাচ্ছি সেটা হলো, আমি হয়তোবা আমি আমার একার মানে পড়ালেখার কথায় যদি আসি, ভিডিও কনটেন্ট মেকারের কথায় যদি আসি, সো ম্যাট্রিক্স যেটা প্লেলিস্টটা চলতেছে, এটার আমি আসলে অ্যাডভান্স লেভেলেই পড়ানোর চেষ্টা করতেছি। মানে আমি অ্যাডমিশন টাইমে যেভাবে পড়েছিলাম, বিভিন্ন রিসোর্স থেকে পড়েছিলাম কিন্তু, বুঝছো? ওই যে বলেছিলাম না, অনেক রাইটারের বই পড়েছি। ইভেন ইন্ডিয়ান বিভিন্ন ভিডিও দেখতাম। তারপর এমআইটির ভিডিও দেখতাম, বুঝছো? মানে কিভাবে যে আমি একা, একা পড়ছি তো, তাই না? আমার কোনো টিচার, সেকেন্ড ইয়ার থেকে কোনো টিচার নাই। একা, একা পড়তে হয়েছে। কি করব? অনেক রিসোর্স থেকে অনেক ঘাটাঘাটি করে তারপর হ্যাঁ,
আবার ওই টাইমে আমাদের এখন তো তাও এডটেক মানে অনেক সম্প্রসারিত হয়েছে। সবাই মানে বাংলাতে অনেক সুন্দর, সুন্দর অ্যাডভান্স লেভেলের কনটেন্ট পাওয়া যাচ্ছে। বাট আমাদের সময় ২০২০ সালে অন্তত এটা ছিল না। এটা হয়েছে করোনার পরে আসলে এই জিনিসটা আরো বেশি এক্সপান্ড হয়েছে এই এডটেকের বিষয়গুলো। বাংলায় যে অ্যাডভান্স কনটেন্ট সেগুলো। সো আমিও আসলে এটাই চাচ্ছি যে আমিও তোমাদের জন্য বিভিন্ন অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন রাখার চেষ্টা করব। এই কোয়েশ্চেন গুলো যাতে তোমরা জাস্ট আমার ভিডিও জাস্ট যদি দেখো তাও একটু ব্রেন স্টর্মিং হবে, ঠিক আছে? অনেকের কাছে এরকম হয় যে অনেকে আছে থিওরি পড়েই ওরা বিভিন্ন ম্যাথ সলভ করতে পারে, বাট আমার ক্ষেত্রে এটা ছিল না। আমার বিভিন্ন আমি নিজেও জেইই আইআইটির কোয়েশ্চেন সলভ করছিলাম, বুঝছো, যাতে আনকমন কোয়েশ্চেন আসে যাতে পারা যায়, যাতে ভয় না পাই, বুঝছো। এই জন্য আসলে বিভিন্ন, তাও আসলে আলটিমেটলি কি লাভ হয়েছে, বুয়েটে তো পাই নাই, তাই না? আচ্ছা, তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সবার জন্য আসলে শুভকামনা। সবাই ভালো মতো পড়ালেখা করো, পড়াশোনা আসলে ফাঁকি দিও না, বুঝছো। ওই যে তুমি ফাঁকি দিবা, তুমি ফার্স্ট ইয়ারে ফাঁকি দাও, হাফ ইয়ারলিতে ফাঁকি দাও, তুমি ১ মাস ফাঁকি দাও, ওই ফাঁকিটাই তোমার সফলতার পথে কাঁটা হয়ে দাঁড়াবে, বুঝছো। তুমি একদিন যদি ফাঁকি দাও, সেইটাও তোমার সফলতার পথে কাঁটা হয়ে দাঁড়াবে। কারণ এমন অনেক স্টুডেন্ট আছে যারা রেগুলার পড়ে, একদম কনসিস্টেন্সি নিয়ে পড়ে, একদম ধারাবাহিকভাবে পড়ে, রেগুলার ধরো ৫ ঘন্টা পড়তেছে। অনেক স্টুডেন্ট আছে রেগুলার ৫ ঘন্টা পড়েই। আর তুমি কি করতেছো, তুমি ১ সপ্তাহ ৫ ঘন্টা তুমি পড়লাই না, তারপর যে ধরো ১০ ঘন্টা পড়লা, তাও তুমি যে রেগুলার যে ৭ দিনে ৫ ঘন্টা করে পড়েছে, ৫ ৭ ৩৫ ঘন্টা করে পড়ছে, তার সাথে তুমি তুলনা করতে পারবা? তার সাথে তোমার তুলনা হবে না, তুমি কিন্তু একটু পিছায় পড়বা, বুঝছো। সেই প্রতিযোগিতা কিন্তু আরো ধীরে ধীরে বাড়তিছে, যত ব্যাচ আগাচ্ছে তত প্রতিযোগিতা বাড়তিছে, কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ডও বাড়তিছে, প্রতিযোগিতাও বাড়তিছে। তো আসলে এই পর্যায়ে তোমরা যদি আসলে ফাঁকি দাও তাহলে নিজেরাই মানে কি বলবো, অ্যাডমিশন সিজন তোমরা আসলে বুঝতেছো না হয়তো বা, ঠিক আছে, যখন চান্স পাবা না, আমি যখন চান্স পেয়েছিলাম না, যখন সব জায়গায় ওয়েটিং এ থাকা মানে কি চান্স পাবা না, কাইন্ড অফ এরকম ব্যাপারটা যে চান্স পাবা কি পাবা না কোনো গ্যারান্টি নাই। লিটারেলি আমি কত রাত যে মানে কান্নাকাটির মতো অবস্থা হয়ে গেছিল, মানে খুবই বাজে অবস্থা, বুঝছো। এই অ্যাডমিশন সিজনটা খুবই প্যাথেটিক একটা জিনিস। আর আমার ক্ষেত্রে হয়তো এটা ছিল না, আমার আশেপাশে পরিবার, আশেপাশে যে প্রতিবেশী তারা অনেক ভালো ছিল, তারা কখনো খোঁটা দিয়ে কথা বলতো না, বাট এমন অনেকের আছে যে আশেপাশের পরিবেশ অনেক টক্সিক, ঠিক আছে। তাদের হচ্ছে মানে ফ্যামিলি, নিজের বাপ মায় খোঁটা দেয়, চাচা চাচি খোঁটা দেয়, মামা মামি খোঁটা দেয়। তো তাদের জন্য কিন্তু আসলে ব্যাপারটা আসলে তোমরা সত্যি কথা, তোমরা যদি এখন থেকে রিয়ালাইজ করতে পারো, করে যদি আগে থেকে সাবধান হও, এটাই তোমাদের জন্য মঙ্গল। সো আজকে ভিডিওটা খুব বেশি আর বড় করবো না, জাস্ট মনের কথাগুলো বলার চেষ্টা করতেছিলাম। আজকে এই যে হলে একা, সবাই হচ্ছে বাড়ি চলে গেছে ঈদের ছুটিতে, আমি জাস্ট হলে একা একা আছি, টিউশন করতেছি, কোচিং করতেছি, তোমাদের জন্য কন্টেন্ট বানাচ্ছি, এই জন্য আসলে হলে একা একা থাকতেছি, বুঝছো। নাহলে আমিও চলে যেতাম বাড়িতে, থাকতামই না এখানে। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই।